দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর এবং অবশ্যই বিশ্লেষণের অপেক্ষা রাখে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস, প্রভাবশালী মুসলমানদের যে তালিকা করা হয়েছে সেখানে ডক্টর ইউনূসের নাম এসছে। কেন এটা বিশ্লেষণের অপেক্ষা রাখে এটা আমি বলতে চাই। এটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাকে যেভাবে মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আনা হয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে অনেক সমালোচক নানা রকম কথা বলতে পারেন। জানি না কতখানি পক্ষে বলবেন, বিপক্ষে বলারও এখন লোকের অভাব নেই। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। 500 জনের তালিকা করেছে, তার মধ্যে প্রথম 50 জনের মধ্যে তিনি আছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার 16তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে এবং দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকায় স্থান পান। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এই বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, আসেন এবার কি হইতে পারে। এখানে বলা হচ্ছে যে ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প সংস্কৃতি অঙ্গনে যারা গভীরভাবে অবদান রেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে তিনি মুসলিম এবং সেটা জন্মগতভাবে অবশ্যই তিনি মুসলিম একজন, কিন্তু তিনি কি শুধু মুসলিম প্রভাবশালী নেতা বা মুসলমানদেরকেই শুধু প্রতিনিধিত্ব করেন, বিষয়টা কি এমন? বিষয়টা তো তেমন না। শান্তিতে তিনি নোবেল জয়ী পেয়েছেন, এটা হলো দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে। তিনি শুধুমাত্র মুসলিম, এই কারণে কি তিনি প্রভাবশালী? না। এমন কোনো কি ধর্মীয় আন্দোলন তিনি করেছেন? না, করেননি। বাংলাদেশে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটা কি কোনো ধর্মীয় আন্দোলন ছিল? না, দল মত নির্বিশেষে সব মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনের তিনি হচ্ছেন, সেখান থেকে তিনি এই আন্দোলনকে সমর্থন করে তিনি নেতৃত্বে এসছেন। এখানেও কিন্তু ধর্মের কোনো ছাপ নেই। কিন্তু সমালোচনা যেটা হবে, আওয়ামী লীগ মহল, ভারতীয় লবি, তারা বলার চেষ্টা করবে যে ডক্টর ইউনূস জামাত, বিএনপি, ধর্মীয় অন্যান্য গোষ্ঠী, হেফাজত, তাদের সমর্থনে তিনি এখন ক্ষমতা চালাচ্ছেন। ফলে তিনি হচ্ছে আসলে একটা সাম্প্রদায়িক লোক। তার মানে রাজনৈতিক শক্তির ভিত্তি হচ্ছে ওই জামাত, বিএনপি, হেফাজত, এই সমস্ত শক্তি। এইভাবে চিত্রিত করতে পারে। তো সেই কারণে তারা তিনি যে মানে প্রভাবশালী মুসলিমের তালিকায় এসছে, এটাকে অনেকে মানে তার বিরোধী পক্ষ কিন্তু চিত্রিত করতে পারেন। এই কারণে তিনি আসছেন, তার নামটা যে শেখ হাসিনার পতন আন্দোলনে যে জামাত, বিএনপি শিবিরের ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের তিনি নায়ক এবং তিনি এখন ক্ষমতায় আছেন। ফলে তিনি আসলে ওই ধর্মীয় গোষ্ঠীর, মুসলমান ধর্মীয় গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, সেই গোষ্ঠীর আশীর্বাদ তার পেছনে আছে। এই কারণে তাকে তালিকাভুক্ত
করা হয়েছে মুসলিম তালিকায়, প্রভাবশালী মুসলিম তালিকায়। এমন একটি সমালোচনা কিন্তু প্রাসঙ্গিকভাবে আসতে পারে, যেটি আওয়ামী মহল কিন্তু বারবার প্রচার করার চেষ্টা করে। যেমন দেখলেন না, ওই যে তাবাসসুম উর্মি প্রশাসনের, সে কি বলার চেষ্টা করতেছে, ওই যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তারা হচ্ছে দলমত নির্বিশেষে সবাই, আর বিপক্ষে যারা আছে তারা হচ্ছে ওই শুধু ধর্মীয় জঙ্গি যারা মুসলিম তারা। তো ডক্টর ইউনূসের এই মানে তিনি নোবেল জয়ী হিসেবে যেমন দলমত নির্বিশেষে একটা সার্বজনীন তার একটা চরিত্র বা চেহারা, তার সাথে কিন্তু এই তালিকা মানে প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস এটা কিন্তু খুব বেশি মর্যাদাটা বহন করলো না, বরং মানে কিঞ্চিত কোনো কোনো পক্ষের একটা সমালোচনার বিষয় হিসেবে সামনে নিয়ে আসলো। এই বিষয়টা মানে অনেকেরই মাথায় থাকা দরকার। দর্শক ভালো থাকবেন।